গত বছর ঠিক এই দিনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে পুরো আওয়ামী লীগের শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বটম পর্যন্ত দলটি নিঃশেষ হয়ে যায়। কিন্তু এই এক বছরে বারবার জনমানুষের মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে, তাদের মনে একটি প্রশ্ন বারবার জেগেছে, শেখ হাসিনা আবারও ফিরে আসবে কিনা, অথবা আওয়ামী লীগ আবারও পুনর্গঠিত হবে কিনা। গণঅভ্যুত্থানের পর একটি বছর অতিক্রম হওয়ার পর আমরা সেই সব প্রশ্নের একটা খোলামেলা উত্তর পেতে যাচ্ছি। জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্টে দেখা যাচ্ছে যে এমন কিছু পরিবর্তন বাংলাদেশে হতে যাচ্ছে যেসব পরিবর্তনের মাধ্যমে শেখ হাসিনা অথবা শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্র কায়েম হওয়ার পথ রুদ্ধ হবে এবং দেশ থেকে একেবারেই এ ধরনের যারা স্বৈরতান্ত্রিক শাসক হয়ে ওঠে সেসব পদ্ধতি বিলুপ্ত হয়ে যাবে। দেখুন, গণ অভ্যুত্থানের পিছনে যে কয়টি মূল লক্ষ্য মানুষের মধ্যে ছিল, যে কয়টি জন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, তার অন্যতম একটি হলো শুধুমাত্র শাসক বা রেজিমের পরিবর্তন না, পুরো সিস্টেমের পরিবর্তন। আর সেই আকাঙ্ক্ষা থেকেই মানুষ চেয়েছিল রাষ্ট্র পুনর্গঠন এবং পরিপূর্ণ একটি সংস্কার কাঠামো। যদিও গোটা একটা বছর লেগে গিয়েছে সংস্কার কাঠামো প্রস্তুত করতে, ঐক্যমতে পৌঁছাতে, কিন্তু দিন শেষে আশা, নিরাশা, আরো হতাশার মধ্যে আমাদের জন্য এই কয়েকটি বিষয়ে বেশ আশার আলো দেখিয়েছে। আজকে সেসব নিয়ে বিস্তারিত বলবো কি কি পদ্ধতি পরিবর্তন হতে যাচ্ছে, কিভাবে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে ফেসিজম থেকে বের হয়ে একটি জনতার রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। শুরুতে একটা প্রশ্ন করতে চাই, ধরুন আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো অথবা মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো, আপনি কয়দিন সেখানে থাকতে চাইবেন? হয়তোবা আপনি চাইবেন যে 5 বছর থাকি, অথবা ক্ষমতার স্বাদ যখন আপনি পেতে থাকবেন তখন আপনার মনে হবে যে ক্ষমতা দীর্ঘমেয়াদী হওয়া উচিত, আমি এখান থেকে নামবো না, এই পথটা বোধহয় আমার জন্যই সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এই 54 বছরের যে জার্নিটা, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকের দিন পর্যন্ত, এটা এভাবেই কেটেছে। যে ক্ষমতায় একবার গিয়েছে সে চিন্তা করেছে ক্ষমতা বোধহয় আমার জন্যই বোধহয় এই রাষ্ট্র কাঠামো, এবং সে এই কাঠামোটাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করেছে, যার ফলে বাংলাদেশে কখনোই জনতার রাষ্ট্র হয়নি, জনতা তার ন্যায্য অধিকার ফিরে পায়নি। ঠিক এখানেই প্রশ্নটা আসে যে একজন ব্যক্তি কত বছর পর্যন্ত শাসন ক্ষমতায় থাকতে পারে, প্রধানমন্ত্রী যে হবে তার আসলে সর্বোচ্চ মেয়াদ কত বছর হওয়া উচিত। এখানটাতেই বাংলাদেশে পরিবর্তনের প্রথম সূচনা হয়, অর্থাৎ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে দেওয়া হবে, এর বাহিরে ক্ষমতায় তাকে থাকতে দেওয়া হবে না। এই পরিবর্তনটাতে ঐক্যমত পোষণ করেছে বিএনপি সহ অন্য সকল দল। এছাড়াও সংসদে উচ্চ কক্ষ গঠিত হচ্ছে, যা শাসন বিভাগকে জবাবদিহিতার পাশাপাশি নিম্নকক্ষে পাশ হওয়া সব ধরনের আইনের রিভিউ করা হবে। অর্থাৎ কেউ চাইলে সংখ্যাগরিষ্ঠতার নিম্নকক্ষে পাওয়া কোনো আইন পাশ করে ফেলতে পারবে না, এটা উচ্চ কক্ষে যাবে এবং সেখানে এটা রিভিউ হবে, তারপর আইনটি পাশ হবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ হাসিনার সময় আমরা দেখেছি যেন তেন করে একটা আইন পাশ করে দিয়ে পুরো রেজিমটাকে একটা স্বৈরতন্ত্র পরিণত করেছে। এই উচ্চকক্ষ নিম্নকক্ষের আইডিয়াটাই বাংলাদেশের শাসনের একটা ব্যালেন্স তৈরি করবে। সংসদে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছে। এটা একটা ঐতিহাসিক শাসনতান্ত্রিক পরিবর্তন, যার ফলে সংসদে আমরা বহু মতের প্রতিফলন দেখতে পাবো। এছাড়াও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির অনুমোদন, সংশোধন কিংবা সেসব বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলে সেটা সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষ থেকে পাশ হতে হবে। অর্থাৎ কোনো আলোচনা ছাড়া গোপনে কোনো দেশের সাথে কোনো রকম চুক্তি করা যাবে না। সেই সব চুক্তির খসড়া জনমানুষের সামনে প্রকাশ করতে হবে, ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, টিভি, মিডিয়া এবং গণমাধ্যমে সেটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। হাসিনার আমলে আমরা যেটা দেখেছি, কি চুক্তি হচ্ছে, কিভাবে চুক্তি হচ্ছে, কোনো কিছু আমরা জানি না, অথচ বাংলাদেশ পুরোটাই বিক্রি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ জনমানুষের চোখের আড়ালে কোনো চুক্তি সংগঠিত হবে না, এমন একটি সংস্কার কিন্তু হতে যাচ্ছে।
হাইকোর্টের পঞ্চায়েত সংশোধিতে বাতিল হওয়ার পর গুরুত্বপূর্ণ কিছু প্রভিশনের ক্ষেত্রে সংবিধানে গণভোটের বিধান ফিরে এসেছে, ফলে জনগণের ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। সংসদে বিরোধী দলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এখন ডেপুটি স্পিকারও হবে কিন্তু বিরোধী দল থেকে। মানে আগে আপনারা দেখতাম কি যে শুধুমাত্র স্পিকার একজন থাকতেন এবং তার নিয়ন্ত্রণে পুরো সংসদ থাকতো, আর সেই স্পিকার সরকার দলের থাকতেন। এতে করে কিন্তু সরকারি দলের বিশাল একটা আধিপত্য সংসদে থাকতো। এখন থেকে বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকার থাকবে, তাহলে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। আরও একটি বড় সংস্কার যেটা আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করবে, সেটি হলো স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। মানে বিএনপি থেকে যে নির্বাচন করছে চেয়ারম্যান পদে, যে নির্বাচন করছে কাউন্সিলর পদে, সে কিন্তু সেখানে বিএনপির ধানের শীষ লাগাতে পারবে না। এতে করে সেখানেও একটা আধিপত্য বিস্তারের যে জায়গাটা, সেটা খানিকটা সীমিত হচ্ছে এবং জনতা সেখানে কাকে ভোট দিবে সেটা বিচার করা হবে কার কি যোগ্যতা, কার কি আসন, অর্থাৎ কে কোন দলের আর কে কোন প্রতীকের, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে কার কতটুকু যোগ্যতা আছে, সে আসলে এখানে চেয়ারম্যান হওয়ার যোগ্য কিনা। এই ব্যাপারটাই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে। সংস্কার কাঠামোতে সবচেয়ে বড় মজার বিষয় সেটা হলো ৭০ অনুচ্ছেদ বাতিল হচ্ছে। মানে আপনি আপনার সরকারি দলে থেকে আপনার দলের বিরুদ্ধে গিয়ে আপনি ভোট দিতে পারবেন। ধরুন কোনো একটা আইন পাশ হচ্ছে, সেখানে বিএনপির দলের কেউ তার দলের যে অবস্থান তার বিপরীতে গিয়ে সেখানে কিন্তু সে ভোট দিতে পারবে, সে আইনের বিপক্ষে ভোট দিতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ব্যক্তি স্বাধীনতা আর একজন সাংসদ মানে আইন প্রণেতার যে স্বাধীনতা, সেটা কিন্তু এখানে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। এই প্র্যাকটিসটা আমরা ওয়েস্টে দেখি, এটা আমরা লন্ডন থেকে, এটা আমরা মানে ব্রিটিশ থেকে শুরু করে সব জায়গায় দেখি, কিন্তু বাংলাদেশে এটা প্রথম এবং এটা কিন্তু সবচেয়ে চমৎকার এবং মজার একটা জায়গা। মানে আপনি আপনার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, এই স্বাধীনতা আপনাকে দেওয়া হচ্ছে। সংস্কার কাঠামোতে সবচেয়ে আনন্দের যে জায়গাটা, সেটা হচ্ছে জমি সংক্রান্ত মামলার যে জট, সেটা নিষ্কাশন করবার জন্য একটা চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে। মানে হাইকোর্টের বেঞ্চগুলা এখন শুধু ঢাকাতে না, সেটা বিভাগীয় পর্যায়ে যাচ্ছে। জমির মামলা ১০ বছর ১২ বছর, কেউ কেউ ২ যুগ লেগে যায় নিষ্পত্তি হতে, সেখানে এখন সেগুলি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই পুলিশ সংস্কার কমিশন গঠন হচ্ছে, এর মাধ্যমে রাজনৈতিক দলের যে আধিপত্য পুলিশের উপর, সেখান থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলে কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় হচ্ছে এবং গণহত্যা ও ভোট জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হচ্ছে। যে কয়টা সংস্কার কাঠামো নিয়ে আমি কথা বলেছি, সেগুলির প্রত্যেকটি আমাদের মধ্যে আশা তৈরি করছে। কিছুটা আমরা স্বস্তি পাচ্ছি। ১৪,০০০ অফিসিয়াল নাম্বার, এর বাইরে ২,০০০ শহীদের যে রক্ত, যে আত্মদান, তার প্রতিদান হিসেবে বাংলাদেশে আমরা কি প্রতিষ্ঠিত করতে পেরেছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে আমরা কথা বলে দেখেছি, তাদের সবার একটি কমন কথা হলো বাংলাদেশের যেন সিস্টেমটা পরিবর্তন হয়, দেশ যেন উন্নতি অগ্রগতির জন্য, এগিয়ে যাওয়ার জন্য এই সিস্টেমে যে বাধাগুলি আছে সেগুলি চিহ্নিত করা হয়। এই ব্যাপারটি যদি হয়ে যায়, তাহলে আমাদের শহীদদের আত্মদান আল্লাহ তাআলা যেভাবে তাদেরকে কবুল করেছেন, তাদের আত্মদানকেও কবুল করবেন। আমি শেষ করব একটা প্রশ্ন রেখে, সেটা হলো সংস্কার কাঠামোতে আমরা যতগুলি সংস্কার এই মুহূর্তে ঐক্যমতে পৌঁছেছে, সেগুলি বাস্তবায়ন আসলে কে করবে? সেগুলি কি বাস্তবায়ন করবে ডক্টর ইউনূস, নাকি পরবর্তী ক্ষমতাসীন দল যারা আসবে তাদের উপর ছেড়ে দেওয়া হবে? এই প্রশ্নটা এখনও নিষ্পত্তি হয়নি, এখনও এটা কৌতূহলের জায়গায় ঝুলে আছে। আমরা সবাই চাইব যে বর্তমান সরকারের আমলেই যেন সংস্কারগুলি, মৌলিক সংস্কারগুলি প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়ন হয় এবং এই বাস্তবায়নটা খুবই জরুরি, কারণ পরবর্তীতে যে সরকারে আসবে সে আসলে এই সংস্কার বাস্তবায়নে কতটুকু দায় দরদ রাখবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, তবে আপনার কাছে সেই প্রশ্নটি আবারও ছুড়ে রাখতে চাই। আমাদের শহীদদের আত্মদান, অসংখ্য মা তার সন্তানকে হারিয়েছে, অসংখ্য বোন তার স্বামীকে হারিয়েছে, অসংখ্য ছেলে সন্তানরা তার বাবাকে হারিয়েছে। এই হারানোর বেদনাকে আমরা আসলে কিভাবে ভুলতে চাইব? আমরা ভুলতে চাইব কি চাইব না, সেই প্রশ্নের থেকেও গুরুত্বপূর্ণ রাষ্ট্র কাঠামোতে কতটা সংস্কার হবে, তাদের আত্মদান কতটা স্বীকৃতির জায়গা পাবে। কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে রাখবেন এবং সেই সাথে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি রাজনীতিক, ভূ রাজনীতি এবং বিশ্বের আন্তর্জাতিক যত কথাবার্তা আছে সব কিছু নিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও বানিয়ে থাকি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।